স্রোতকে চেকআপ করতে আসা ডক্টরের মুখে উল্টোপাল্টা কথা শুনে এবার আর নিজের মধ্যে কোনো রকম কোনো কন্ট্রোল রাখতে পারল না সার্থক। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতকে চেকআপ করানোর জন্য যখন ডক্টর বাড়িতে চলে আসে, ঠিক সেই মুহূর্তে ডক্টর স্রোতকে চেকআপ করানো মাত্র বলতে থাকে যে আপনি কোনো প্রেগনেন্সি টেস্ট করেছেন, আপনাদের বিয়ে হয়েছে কতদিন হয়েছে বলুন তো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে কেন আপনি প্রেগনেন্সি টেস্টের কথা কেন বলছেন বলুন তো, এমন কি সিমটমস আপনি দেখতে পেলেন যার ফলে কিনা আপনার মনে হচ্ছে যে ও প্রেগনেন্ট হতে পারে। তখন ডক্টর বলতে থাকে যে না, ওনার মাথা ঘোরানো, বমি পাচ্ছে, তাই আসলে আমি বললাম যে যেহেতু বিয়ের পর এরকমভাবে উনি অসুস্থ হয়ে পড়েছে, তাহলে একটা প্রেগনেন্সি টেস্ট করে নেওয়াটা বেটার। তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে যে জিনিসটা সম্ভব না সেটা নিয়ে শুধু শুধু মাথা না ঘামানোটাই বেটার। তখন এই কথা বলা মাত্র আয়শা বলতে থাকে যে কেন রে দাদাভাই, তুই এরকম করে কেন বলছিস বলতো, হলে তো হতেও পারে তাই না, আমরা তো সকলে গুড নিউজ শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তখন এই কথা বলা মাত্র সার্থক এবং স্রোত দুজনই একে অপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর ডক্টরকে একসাথেই বলে ওঠে যে অসম্ভব, আপনি অন্য কিছু বলার হলে বলুন, নয়তো বা আপনি প্লিজ এখান থেকে উঠুন, আমরা আর সহ্য করতে পারছি না আপনাকে। তখন এই কথা বলা মাত্র ডক্টর সার্থককে বলতে থাকে যে আপনারা তো অবাক হওয়ার কি আছেন, তো কিছুই বুঝতে পারছি না, বিয়ের পর এরকম অসুস্থতা প্রেগনেন্সির দিকেই ইঙ্গিত করে, তার জন্যই আমি আসলে আপনাকে বলেছিলাম যে একটা টেস্ট করে নিতে, কিন্তু তার জন্য যে আপনি এরকমভাবে চটে যাবেন আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। আর হাজারো আপনিও তো একটা ডক্টর, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম সিমটমস দেখে। তখন এই কথা বলার মতো সার্থক বলতে থাকে যে দেখুন, যে জিনিসটা হবার না সেটা নিয়ে মাথা না ঘামালেই ভালো না। আমি আপনাকে যে কাজের জন্য এখানে আসতে বলেছি আপনি বরঞ্চ সেটাই করুন, যদি আপনার ধারা না হয় তাহলে আপনি আমাকে বলে দিন, আমি অন্য ডক্টর কল করছি। ওদিকে এই কথা বলার মতো সার্থকের বাবা বলতে থাকে যে সার্থক, সব বিষয়ে এতটা উত্তেজিত হয়ে গেলে চলে না, তোমাকে কিছু জিনিস অন্তত ধৈর্যের সাথেই সামলাতে হবে, কারণ সব বিষয়ে যদি তুমি এরকম করে উত্তেজিত হয়ে যাও তাহলে তো লোকে তোমাকে পেয়ে বসবে, তুমি সেটা বুঝতে পারছো না। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমার ডক্টরের অবজারভেশনে কোনো রকম কোনো প্রয়োজন নেই, যেখানেই না আপনি আছেন, বাবা আছেন, আপনারা দুজনে মিলে আমাকে সুস্থ করে তুলতে পারেন, সেখানে আপনি বাইরের একজনকে ডেকে পাঠালে তো এরকমই হবে, উদ্ভট সব প্রশ্ন করবে আর সেটার জবাব নিশ্চয়ই আপনার কাছে থাকবে না, তাহলে আপনি জেনে শুনে কেন এরকমটা করলেন বলুন তো। তখন এই কথা বলা মাত্র সার্থক নিজে থেকেই স্রোতের চেক আপ করে স্রোতের কিছু টেস্ট লিখে দিয়ে বলতে থাকে যে স্রোত, তোমাকে ইমিডিয়েটলি ডেঙ্গু থেকে শুরু করে সকল বিষয়ের টেস্টগুলো করে নিতে হবে, কারণ আমি চাই না যে কোনো রকম কোনো রিস্ক হোক, কারণ যদি ডেঙ্গু তোমার বেশি স্টেজে চলে যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে, তোমার শরীর আরও বেশি খারাপ হয়ে যেতে পারে, আর আমি কোনো রকম কোনো রিস্ক নিতে চাই না তোমার লাস্ট সেমিস্টারের আগে। তাই তুমি যত শীঘ্রই সম্ভব আমার সাথে হসপিটালে গিয়ে তুমি বরঞ্চ টেস্টটা সেরে নাও, আর টেস্টের রিপোর্টস আসার পর আমি তোমাকে বাদবাকি মেডিসিন প্রেসক্রাইব করে দেবো। তখন সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার, এই জিনিসটা আপনি আগে করলেও পারতেন, শুধু শুধু সকলকে বাড়ির শুদ্ধ নাজেহাল না করলেও হতো না। তখন সার্থক বলতে থাকে যে যেটা হয়ে গেছে সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে, স্রোত তোমাকে যেটা করতে বলছি তুমি বরঞ্চ সেটা করো, আমি তোমার জন্য এক্ষুনি ইঞ্জেকশন নিয়ে আসছি, তুমি বরঞ্চ তোমার ব্লাড স্যাম্পলটা আমার কাছে দিয়ে দাও, আমি বরঞ্চ আমাদের হসপিটালে ল্যাবে গিয়ে সেটা জমা করে দিব। ওদেরকে এই কথা বলা মাত্র স্রোতের সামনে ইঞ্জেকশন নিয়ে আসা মাত্রই স্রোত ঘাবড়ে গিয়ে বলতে থাকে যে স্যার, এরকম ইঞ্জেকশনের পুশ করার কোনো প্রয়োজন নেই, আমি এমনিতেই সুস্থ হয়ে উঠবো, প্লিজ আপনি যত পারেন আমাকে মেডিসিন দিয়ে দেন, আমি সব কিছু খেয়ে নেবো, কিন্তু তা সত্ত্বেও এই ইঞ্জেকশনের যন্ত্রণা আমি সইতে পারবো না। তখন সার্থক বলতে থাকে যে আমি তো তোমার পাশে আছি, তুমি ঘাবড়াচ্ছ কেন বলো তো, আমি থাকতে তোমার ভয় কিসের। তখন স্রোত বলতে থাকে যে আপনি আছেন তো তার জন্যই ভরসা। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।